বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনা শোনার জন্য। প্রধানত আমি আজকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ যে সফরে আসছেন, এই সফরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন যে জর্জিয়া মেলোনি এই যে চলতি 2025 সালের আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসবেন এবং এটা একটা দ্বিপক্ষীয় সফর। এটা আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে দ্বিপক্ষীয় সফর কথাটার মানে হলো যে এখানে কোনো আন্তর্জাতিক সম্মেলন কিংবা কোনো একটা উপলক্ষকে করে আসেন না। এটা আসছেন শুধুমাত্র দুই দেশের সম্পর্কের মধ্যে বিভিন্ন বিষয়গুলিকে আলোকপাত করার জন্যে বা সেই বিষয়গুলি আলোচনা করার জন্য। সেই অর্থে বাংলাদেশে জর্জিয়া মেলোনি বাংলাদেশে যে আগমন, এটা একটা দ্বিপক্ষীয় সফর। এখন আমরা যদি দেখি যে এই সফরটাতে অ্যাকচুয়ালি কী হবে, এটা যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের সরকার কিংবা ইতালির সরকার কিংবা উভয় সরকার যৌথভাবে প্রকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা একেবারে সুস্পষ্টভাবে বলতে পারবো না যে এই সফরটা অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য হচ্ছে এবং সেখানে কী কী হচ্ছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা এটা সুস্পষ্টভাবে দেখতে পাই যে বাংলাদেশ এবং ইতালির মধ্যে একটা জোরদার সম্পর্ক রয়েছে দ্বিপক্ষীয়। যদিও ইতালি একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির সাথে বাণিজ্য এবং অনেক সম্পর্ক সেগুলি ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যেই হয়, কিন্তু এখানে তার বাইরে দ্বিপক্ষীয় কাঠামোতেও আমাদের সম্পর্ক রয়েছে। সবচেয়ে বেশি জোরালো সম্পর্ক যেটা ইতালির সাথে বাংলাদেশের, সেটা হলো ইতালিতে বাংলাদেশের প্রচুর মানুষ সেখানে থাকেন, বাংলাদেশি অরিজিন, যারা ইতালির সিটিজেন হয়েছেন কিংবা হন নাই। এবং আজকে ইতালি দেশটা অনেক বড় দেশ এবং সেই দেশটাতে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ, ইউরোপে যারা যেতে চায় তারা অনেক মানুষ সেখানে যায়। এর মধ্যে একটা বড় অংশ আমরা একবার শরীয়তপুরে গিয়েছিলাম। শরীয়তপুর ওই জায়গাগুলিতে ইতালিতে বেশি লোক যায়। এটা হয়তো কোনো কালে কেউ হয়তো গিয়েছিল এবং সেই সূত্র করে সেখানে যায়। অনেকে বলে ইতালি গ্রাম, তার মানে এই গ্রামের অনেক মানুষ ইতালিতে থাকে। ইতালিতে থাকার কারণে একজনের সূত্র ধরে আরেকজন যেতে যেতে এই গ্রামের নামই হয়ে গেছে ইতালি গ্রাম। এবং ওইখানে শরীয়তপুরে গিয়ে তখন যিনি রাষ্ট্রদূত ছিলেন ইতালির এবং বাংলাদেশের ফরেন সেক্রেটারি তৎকালীন মাসুদ বিন মোমেন, আমরা সবাই গিয়ে এবং আমাদের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তার সচিব এবং আইজিপি, আমরা সবাই গিয়ে ওখানে জনগণের মধ্যে একটা প্রচার চালানো হয়েছিল যে যাতে বৈধ পথে মানুষ যায়। কারণ ইতালি দেশটা সম্পর্কে আপনারা জানেন যে এটা চারপাশে সমুদ্র এবং অনেক সময় ভূমধ্য সাগরে ঝুঁকির মধ্যে দিয়ে মানুষ ওইসব ইতালিতে যায় এবং সেখানে যাওয়ার ফলে অনেক দুর্ঘটনা ঘটে এবং সেটা একটা বৈধ পন্থা নয়, অবৈধ পন্থাকে তো আমরা সবসময় নিরুৎসাহিত করে থাকি। তো এটা একটা ইউরোপীয় ইউনিয়নেরও একটা চাপ আছে বা গ্লোবাল একটা চাপ আছে যে যাতে মানুষ নিজস্ব অবৈধ পন্থায় না যায়। তো এখন ইতালিতে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠী বিভিন্ন ক্যাটাগরিতে আছে। কেউ আছে সিটিজেন, পাসপোর্ট আছে ওই দেশে, তারা ওই দেশেরই নাগরিক। কেউ আছে হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি, স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছি, যেটাকে আমরা অনেকেই বলি গ্রিন কার্ড। আবার কেউ আছে অস্থায়ী অনুমতি, তার ভিত্তিতে সেখানে কাজ করেই থাকে। এটা সাধারণত দেখা যায় যে বাংলাদেশ বলেন আর অনেক দেশই বলেন, যখন কোনো লোক ইতালিতে যায় একটা বড় স্বপ্ন থাকে যেটা উন্নত দেশে যাবে, উন্নত জীবনযাপন পাবে, সেখানকার শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক সামাজিক নিরাপত্তার বিষয়গুলি তারা সেখান থেকে লাভ করবে। সেই লক্ষ্যেই তো সেখানে যায়। সেখানে গিয়ে প্রথমেই কিছুটা কাজ নেয়, অস্থায়ী পারমিশন নেয় এবং তারপরে তার ট্যাক্স ফাইল দীর্ঘ হতে হতে তাদের সেটা গ্রিন কার্ড পায় এবং একটা পর্যায়ে তারা নাগরিকত্ব লাভ করে।
এই যে মানুষ যাচ্ছে বাংলাদেশ থেকে হোক আর বিভিন্ন দেশ থেকে হোক, এই মানুষরা কিন্তু ইতালির জনগোষ্ঠীর জন্য, ইতালির মানে উন্নতির জন্য খুব কাজ করছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে ইতালিতে সেখানে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি। সুতরাং দেশটার যে উন্নতি হয়েছে, এই উন্নতিটাকে ধরে রাখার জন্য সেইখানে মানে কর্মক্ষম মানে ইয়াং জনগোষ্ঠীর সংখ্যাটা কম, সেটার প্রয়োজন আছে। তো বাংলাদেশ থেকে যারা যায় তাদের বেশিরভাগ দেখা যায় 25 থেকে 35-এর মধ্যে, এবং আমাদের দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ এই জনগোষ্ঠী মানে ইয়াং জনগোষ্ঠী, আর ইটালির জনগোষ্ঠী হলো বয়স্ক জনগোষ্ঠী। তো তাদেরকে যে কেয়ার দেয়া বা তাদের জন্য যে উন্নতি ধরে রাখা, যেমন ধরেন কনস্ট্রাকশন কাজ কিংবা সেবা খাত বা অন্যান্য যেগুলি, এই সব খাতগুলি কাজ করার মতো লোক বাংলাদেশিরা গিয়ে সেটা করে থাকে। তো সেটা ইতালির ইকোনমির জন্য একটা এনর্মাস কন্ট্রিবিউশন। কিন্তু যেহেতু ইউরোপীয় ইউনিয়নের নিয়ম নীতি আছে, এই সমস্ত কারণে তারা হয়তো বলে যে এইভাবে না এসে বৈধভাবে আসা, এবং ইতালি কিন্তু বৈধভাবে লোক নিচ্ছে বিদেশ থেকে। তো এইরকম একটা প্রেক্ষাপটে যখন জর্জিয়া মেলোনি, যিনি খুব স্বনামধন্য এবং যিনি ইতালির প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে আসছেন, সেখানে তিনি নিশ্চয়ই বৈধ পন্থায় ইতালিতে লোক যাওয়াকে সমর্থন করবেন। এবং কারণ এখন এই মুহূর্তে এটা কেউ হিসাব বলতে পারে না। ধরেন ইতালিতে যদি 5 লাখের মতো লোক আসে এরকম ধারণা করা হয়, তার মধ্যে দেখা যাচ্ছে অনেকেরই ডকুমেন্ট নাই, সেটা তাদের করতে হচ্ছে। তো এই জনগোষ্ঠীর মধ্যে আবার এই জনগোষ্ঠীরা যাদের ডকুমেন্ট নাই তারা অনেক কমে কাজ করে। যেমন যার বৈধ ডকুমেন্ট আছে সে যেটা 15 ইউরোতে করবে, সেই কাজটা হয়তো 6-7 ইউরোতেই করে দিচ্ছে একজন অবৈধ। সেই সব কারণে ওনারা আমাদের একদিকে বৈধ মানে অবৈধ পথে আশাকে নিরুৎসাহিত করছেন ঠিকই, কিন্তু সেটা তাদের ইকোনমিতে অবদান রাখছে। তো একটা বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে আমরা বৈধ পন্থায় যাওয়াকেই উৎসাহিত করব, কারণ অবৈধ পন্থায় যেটা যায় সেটা ঝুঁকিপূর্ণ এবং সেটা বেআইনি। তো এই কারণে আমরা বৈধ পন্থাকে উৎসাহিত করব। হয়তো ইতালিয়ান প্রাইম মিনিস্টার যেহেতু আসছেন, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে। কিন্তু একটা প্রধানমন্ত্রী তো আর এই বিষয়গুলির জন্যই আসেন না, তার চেয়ে আরও বড় কিছু কাজও থাকতে পারে। সেটা বড় কি কাজ হইতে পারে আমরা তো জানি না, যতক্ষণ সরকার ঘোষণা না করছে, ইতালির সরকার, বাংলাদেশ সরকার কিংবা যৌথ, জানি না, আমরা শুধু অনুমান করতে পারি। তো একটা জিনিস আমরা অনুমান করতে পারি যে ইতালি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে শক্তিশালী ইন্ডাস্ট্রি হলো জাহাজ নির্মাণ ইন্ডাস্ট্রি। এটা সামরিক প্রতিরক্ষা জাহাজ হোক আর বেসামরিক বাণিজ্যিক জাহাজই হোক। আমাদের বাংলাদেশ জলসীমা অনেক, সমুদ্র সীমা অনেক বেড়েছে, এবং তার প্রেক্ষিতে তার যে নজরদারি পাহারা সেটা বাড়ানোর দরকার হচ্ছে। এবং বাংলাদেশের একটা গোল আছে, লক্ষ্য আছে, ফোর্সেস 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে যে কি লক্ষ্য সাধন করবে সেই ধরনের একটা লক্ষ্য আছে। তো এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় দেখতে পাই যে এটা এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিছু পারচেজ করতে হয়, ডিফেন্স পারচেজ এটাকে বলে, মানে প্রতিরক্ষার ক্ষেত্রে কিছু ক্রয় করতে হয়। তো এটা ওখানকার যে ইন্ডাস্ট্রি, এটা তো বিশ্বখ্যাত, ইতালির যে জাহাজ নির্মাণ ইন্ডাস্ট্রি। এবং আপনার লিওনার্দোর নাম শুনেছেন, যে কত বিখ্যাত, মানে পৃথিবীর অনেক প্রতিরক্ষা জাহাজ তারা নির্মাণ করে দিয়েছে। তো আমাদের যে ক্রয়, সেই ক্রয়ে যাতে আমরা ইতালির এই, যেহেতু আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটা যাতে আমরা কিনতে পারি, সেটা হয়তো তিনি করলে, পার্সি করলে, সেটা রিকোয়েস্ট করলে করতেও পারি। একটা কথা হলো যে সাধারণত আমরা যেটা দেখি যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা শীর্ষ নেতা তারা যখন একটা বাংলাদেশে সফর করেন, তারা সবাই কিন্তু একটা নির্বাচিত সরকার অপেক্ষা করেন। ইনারা আসছেন অন্তর্বর্তী সরকারের সময়। এটার একটা কারণ হতে পারে যে আমরা শুনেছি যে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার খুব সুনাম আছে ওখানে,
মানে ইতালিতে। উনি ওখানে কোনো একটা ইউনিভার্সিটিতে উনি ডক্টরেটও পেয়েছেন এবং ওনাকে সবাই চেনে জানে, তারকার মতো তার খ্যাতি। তো ওনাদের সাথে যে একটা এই জর্জিয়া মেলোনির হোক আর অন্যান্যদের সাথে হোক, ওর সাথে যে প্রফেসর ইউনুসের নোবেল বিজয়ী উনি একজন, তো তার যে সম্পর্ক, সেই সম্পর্ককে পুঁজি করেও অনেকেই চেষ্টা করে যে এই সময়টাতেই হয়তো আমাদের দ্বিপক্ষীয় যে চুক্তি বা ডিল বা যেগুলি ক্রয় বিক্রয় বা সুযোগ সুবিধা নেওয়া দেওয়া, এইগুলি এই সময়টাকে বেশি যারা মনে করে তাদের মধ্যে ইতালি একটা। সেই জন্যই সময়টাকে তারা বেছে নিয়েছেন। তো সেই লক্ষ্যেই তিনি আসছেন। এছাড়া আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের অধীনে ব্যবসা বাণিজ্য আছে ইতালি, বিশেষ করে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট সেখানে বিনা শুল্কে যায়। তো সেটা হয়তো আরও জোরদার করার বিষয়েও এখানে আলোচনা হতে পারে। আমরা পুরোটাই বলছি যে এটা একটা সম্ভাব্যতা, বা আমরা এটার একটা কেন আসছেন সেই নিয়ে আলোচনা করা। কারণ ইতালির মতো একটা দেশের প্রধানমন্ত্রী এবং এরকম একটা অন্তর্বর্তী সরকারের শাসনকালে বাংলাদেশে আসছেন, সেটা কিন্তু একটা বিরাট কোনো মানে মাইলফলক সফর হিসেবে বিবেচনা করা যায়। বিশেষ দ্বিপক্ষীয় সফরে যখন আসছেন, যদি কোনো একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আসতেন তাহলে একটা কথা ছিল। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা মাইলফলক সফর, এবং এই সফরে কী হবে সেই দিকে আসুন আমরা লক্ষ্য রাখি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।